বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী, প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকে নতুন ব্যতিক্রমী এবং গঠনমূলক একটি প্রশ্ন নিয়ে আজকের পর্বটা করতে চাচ্ছি। তা আজকের প্রশ্নটি আমাকে করেছেন ভারতবর্ষ থেকে। উনি কোন প্রদেশ সেটা লেখেননি, তো প্রশ্নটা করেছেন আমাকে সুদীপ্ত চৌধুরী। উনি লিখেছেন যে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হয়েছে, কোনো মতে মারতে পারছি না, যদি কোনো উপায় বলেন। পুকুরের সমস্ত জল বের করে দিয়েছি, কোনো লাভ হয়নি, পুকুরে কোনো মাছ নেই। যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক একটি প্রশ্ন এবং নূতন একটা প্রশ্ন। এ জাতীয় প্রশ্ন আমি এখন পর্যন্ত পাইনি। তো ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম ধ্বংস নয়, নিয়ন্ত্রণের উপায়, এই শিরোনামে আমার একটি ভিডিও দেওয়া আছে। সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ন্ত্রণের বেশ কিছু কলাকৌশল নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে এই সুদীপ্ত চৌধুরীর প্রশ্নর পরিপ্রেক্ষিতে আরও কিছু কৌশল নিয়ে, নিয়ন্ত্রণ এবং ধ্বংস, এই দুটার আরও কিছু কৌশল নিয়ে আজকে আলোচনা করব। তো যেই পুকুরে যথেষ্ট পরিমাণে জৈব অজৈব পদার্থ বেশি থাকে, অর্থাৎ কাদার পরিমাণটা বেশি এবং জৈব অজৈব পদার্থের ডিপোজিশনটা সেখানে বেশি আছে, তো আমরা যখন এই চুনটা প্রয়োগ করি তখন চুন এটাকে পুরোপুরি পচায়, এর থেকে যে পুষ্টি পদার্থটা, সেই পুষ্টি পদার্থটা এখান থেকে বের করে নিয়ে আসে। আর পুষ্টি পদার্থের ডিপোজিশন বেশি থাকার জন্যই পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের আধিক্যটা হয়ে থাকে। তো এজন্য যাদের পুকুরে পুষ্টি পদার্থের ডিপোজিশনটা বেশি, মানে কাদার পরিমাণটা বেশি, বা পাশে বাড়ি বা খোলা জমিনের যে পানিটা গড়ায় যাদের পুকুরে এসে যথেষ্ট পরিমাণে পুষ্টি পদার্থের ডিপোজিট হয়, তারা সেখানে রাসায়নিক সারটা শুধুমাত্র প্রস্তুতির সময় ছাড়া অন্য সময় ব্যবহার না করাটাই শ্রেয়। তো ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম ধ্বংস বা নিয়ন্ত্রণ, এটা নিয়ে আলোচনা করার আগে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ শ্যাওলা, এটাকে আরেকটা নতুন পদ্ধতিতে আমরা এটা কাজে লাগাতে পারি, মাছের খাদ্য বানাতে পারি। সেটা হলো, যদি আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন পুকুরটা ছেয়ে যায়, মানে চটের মতো হয়ে গেছে, কিন্তু এখনও সেটা চাকা চাকা হয়নি, ছাকড়া ছাকড়া অবস্থা হয়নি, কারণ যখন এটা চাকা চাকা হয়ে ছাকড়া ছাকড়া হয়ে যায়, এই সময়টা এটা টক্সিক হয়ে যায়, তো এটা মাছের জন্য ক্ষতিকর। কিন্তু এই চাকা চাকা আকারে তৈরি হওয়ার আগে যদি আপনারা এটাকে একটা চটের জাল দিয়ে, চট দিয়ে, আমরা যে সাধারণত যে নেট দিয়ে যে বেড়াটা দিয়ে থাকি পুকুরের পাশে, এই যে সেই চট দিয়ে যদি এটাকে টেনে উঠিয়ে কেউ এটাকে কোনো একটা চটের উপর দিয়ে রোদের শুকাতে পারেন, তাহলে কিন্তু খুব চমৎকার একটা মাছের খাদ্য এখান থেকে তৈরি হয়ে যাবে। কারণ এই সবুজ শ্যাওলাটা যখন ড্রাই ব্যাসেজে আসে, যখন শুকানো হয়, এই সময় এর আমিষের পরিমাণটা দাঁড়ায় প্রায় 40 থেকে 42%। তো এটাকে শুকিয়ে আমরা চাইলে আমাদের মাছকে প্রদান করা খাদ্যের সাথে মিক্স করে আমরা আমাদের পুকুরে এটাকে ব্যবহার করতে পারি। তো এটা গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয়টা হলো কিভাবে আমরা এটাকে মারতে পারি। তো মারার জন্য আমরা দুটো পদ্ধতি এখানে অবলম্বন করব। একটা হলো, প্রথম পদ্ধতি হলো কপার সালফেট বা তুতে, দ্বিতীয় পদ্ধতিটা হলো লবণ। তো কপার সালফেট বা তুতে ব্যবহার করার দুটো নিয়ম রয়েছে, একটা হলো মাছ থাকা অবস্থায়, আর একটা হলো খালি পুকুরে যেখানে মাছ নেই। তারা প্রতি শতক ফুট পানিতে 7 থেকে 8 গ্রাম কপার সালফেট বা তুতে, এখন আপনার যত ফুট পানি, যদি আপনার পানির স্তরটা হয় 5 ফিট, তাহলে শতক ফুট পানিতে 7 গ্রাম, 7 গ্রাম হলো 5 7 35 গ্রাম, আর যদি 8 গ্রাম করে নেন তাহলে 5 8 40 গ্রাম প্রতি শতকে। তা এভাবে হিসেব করে আপনার পুকুরটা যত শতক, অর্থাৎ যত শতক আপনার জল এরিয়া রয়েছে, তত শতক পানিতে তত গ্রাম হিসাবে কপার সালফেট বা তুতেটাকে, এটাকে
একটু গুঁড়া করে তারপরে ভিজিয়ে পুকুরের পানির সাথে এটাকে মিক্স করে সারা পুকুরে এটা ছিটিয়ে দিতে হবে। এটা ছিটিয়ে দেওয়ার 2 থেকে 3 দিন পরে প্রতি শতকে 250 থেকে 300 গ্রাম লবণ, অবশ্যই লুজ লবণ, কোনো আয়োডিনযুক্ত লবণ হলে চলবে না, এটাকে যদি গুলিয়ে আপনি সারা পুকুরে এটাকে ছিটিয়ে দেন তাহলে দেখবেন যে 5 থেকে 6 দিনের ভিতরে এটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। আর যদি দ্বিতীয়বার এটা আবার আসা শুরু করে তাহলে আপনার 8 থেকে 10 দিনের মাথায়, অর্থাৎ প্রথম ডোজের 8 থেকে 10 দিনের মাথায় ঠিক কপার সালফেটের হাফ ডোজ, অর্থাৎ আপনি 7 থেকে 8 গ্রাম করেছিলেন, এখন এটা অর্ধেকটা 4 থেকে 5 গ্রাম বা 3 থেকে 4 গ্রাম, এটা পরিমাণটা বুঝে একটু কম বেশিটা নির্ভর করে। এভাবে আপনি আরেকটি ডোজ করলে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের যে ব্লুমটা সেটা পুরোপুরি মাত্রায় নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন যাদের পুকুরে মাছ আছে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা প্রতি শতকে 2 থেকে 3 গ্রাম কপার সালফেট বা তুতে এটাকে পানির সাথে গুলিয়ে আপনারা সারা পুকুরে এটাকে ছিটিয়ে দিবেন এবং ঠিক 2 থেকে 3 দিন পরে 150 থেকে 200 গ্রাম লবণ। যদি এতে দেখেন যে 5 থেকে 6 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে ফাইটোপ্ল্যাঙ্কটনটা নিয়ন্ত্রণ না হচ্ছে, তাহলে 8 থেকে 10 দিনের মাথায় পুনরায় আরেকটা ডোজ আবার করতে হবে। সেখানে আপনি যদি কপার সালফেটটা 3 গ্রাম দেন তাহলে দ্বিতীয় ডোজে আপনি 2 গ্রাম দেবেন, আর যদি 2 থেকে 2.5 গ্রাম দেন তাহলে পরের ডোজটা একই লেভেলে করলেই চলবে। তা এভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনটা নিয়ন্ত্রণ করা যায়। ফাইটোপ্ল্যাঙ্কটন যে ব্লুমটা, এটা যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে তারা রাসায়নিক সার বা কেমিক্যাল সার, সেখানে টিএসপি, ডিএপি বা ইউরিয়া আমরা যেটা ব্যবহার করতে বলি, আপনারা এই সারটা ব্যবহার করবেন না। এটা সম্পূর্ণরূপে ব্যবহার করাটা নিষেধ। কারণ আমরা জুপ্ল্যাঙ্কটন তৈরি করার জন্য আমরা জৈব সার প্রয়োগ করি, আর ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য আমরা রাসায়নিক সার বা কেমিক্যাল সারটা আমরা প্রয়োগ করি। এখানে কেমিক্যাল সার কোনোভাবেই এটা প্রয়োগ করা যাবে না। এবং মাছ থাকা অবস্থায় অথবা মাছ না থাকলেও এটা নিয়ন্ত্রণের আরেকটা সহজ পদ্ধতি রয়েছে, সেটা হলো জুপ্ল্যাঙ্কটন। ব্র্যান্ড ইস্ট মোলাসেসের মাধ্যমে আমরা যে জুপ্ল্যাঙ্কটন তৈরির যে প্রক্রিয়াটা বলে থাকি, তো এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা প্রতি সপ্তাহে পুকুরে জুপ্ল্যাঙ্কটনটা তৈরি করি মাছ থাকা অবস্থায়, তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা হবে জুপ্ল্যাঙ্কটনের খাদ্য। তা আমরা যদি সার প্রয়োগটা বন্ধ রাখি এবং জুপ্ল্যাঙ্কটনের ডোজটা আমরা এই ইস্ট মোলাসেস এবং ব্র্যান্ড এটা দিয়ে যদি আমরা জুপ্ল্যাঙ্কটনটা তৈরি করি, তাহলে জুপ্ল্যাঙ্কটন এই ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে খেয়ে এটাকে শেষ করে ফেলবে এবং এই জুপ্ল্যাঙ্কটনটা আমাদের মাছের খাদ্য হবে। চতুর্থ যে উপায়টা সেটা হলো, যাদের পুকুরে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা খুব বেশি জন্মায় তারা সিলভার কার্প মাছটা এখানে চাষে নিয়ে আসতে পারেন। কাতলাটা না এনে সেখানে সিলভার কার্পটা নিয়ে আসতে পারেন, কারণ একমাত্র সিলভার কার্প মাছে হলো যথেষ্ট পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন ভোজী। তারা যদি শতকে বা কাতলা বা ব্রিগেড এটা না দিয়ে প্রতি শতকে 2-3টা করে আপনার সিলভার কার্প মাছটা দেন, তাহলে খুব সহজেই এই ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুমটা এটা আপনাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে। 6 নম্বর যে পদ্ধতিটা সেটা হলো, যারা পুকুরে মাছ রয়েছে কপার সালফেটটা ব্যবহার করতে চাচ্ছেন না, কারণ কপার সালফেট পুকুরে প্রয়োগ করলে তো আপনার সেখানে মাছের গ্রোথটা কিছু দিনের জন্য এটা স্ট্যান্ড হয়ে যায়, দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা প্রতি শতকে 100 গ্রাম করে লবণ, এটা 10 থেকে 12 দিন পর পর আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তো লবণটা যদি আপনারা প্রতি শতকে 100 গ্রাম করে আপনার প্রয়োগ করেন, তাহলেও আপনার এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুমটা অনেকটা নিয়ন্ত্রণ হবে। আর যদি এতে না হয় তাহলে আপনাদের কপার সালফেটটা প্রয়োগ করতেই হবে। তো আজকে যে 6টা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম,
আশা করি আপনারা যদি এটা বুঝে এভাবে আপনাদের মাছ চাষটাকে পরিচালনা করেন, তাহলে আপনারা প্লান্টনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।